2021 তো বটেই, পরিবর্তনের বছর, অর্থাৎ লাস্ট পশ্চিমবঙ্গের পরিবর্তন যবে এসেছিল 2011কে ছাপিয়ে গেল 2026-এর নির্বাচন। দেখুন, আমি এই যে পর্বটা যখন রেকর্ড করছি তখনও কিন্তু ভোটদান চলছে। দুপুর 3টে পর্যন্ত যদি আপনাদের আমি হিসাব বলি, তাহলে অন অ্যাভারেজ প্রায় 78 থেকে 80% বিভিন্ন বিধানসভাতে সেখানে ভোট গ্রহণের হার এসে দাঁড়িয়েছে, যেটা কার্যত প্রথম দফার ভোট গ্রহণের প্রায় কাছাকাছি, কিছুটা অল্প হলেও কম। কিন্তু এখনো পর্যন্ত মাত্র বিকেল 3টে পর্যন্ত প্রাপ্ত ভোটের যদি হিসাব করেন, তাহলেই বুঝতে পারবেন যে লাস্ট পশ্চিমবঙ্গে পরিবর্তন যখন এসেছিল 2011 সাল, সেই ঐতিহাসিকভাবে রাস্তায় নেবে 35 বছরের বাম জমানার বিরুদ্ধে মানুষ যখন মতদান করেছিল, তখন ভোটের পার্সেন্টেজ ছিল 84.33%। এবারে 3টে পর্যন্ত প্রথম দফার ভোট আর দ্বিতীয় দফার ভোটের 3টে পর্যন্ত যদি আমি গড় করি, তাহলে সেই সংখ্যাটা উপচে পড়ে 86.35% হয়ে যাচ্ছে। এবার আপনারাই বলুন, এই ইঙ্গিতটা পরিবর্তনের না প্রত্যাবর্তনের? দেখুন, এক্সিট পোল আমি বানাই না। এক্সিট পোলে আমার রিচ করার জন্য এতটা আমার দীর্ঘ ক্যাপাবিলিটি বা আমার স্ট্রেংথ নেই। অন্যান্য ইউটিউবারের মতো এআই দিয়ে ভিডিও জেনারেট করে আমরা বানাই না। কিন্তু এখানে আমি আপনাদের সামনে একটা এক্সিট পোল দেখাবো। দেখতে পাচ্ছেন আশা করি এক্সিট পোল। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্রটাই কি বলে দিচ্ছে না যে এবারে 2026-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে ঠিক কি হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ কবে এই রকম একটা তার এক্সপ্রেশন দেখেছেন কেউ কল্পনা করতে পারবেন? সকাল থেকে একগুচ্ছ অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী লাফিয়ে বেড়ালেন, তাড়িয়ে বেড়ালেন। আজকের পর্বে শোনাবো আপনাদের সামনে সেই গল্প, দেখাবো অনেক চিত্র। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, কেউ মনে করতে পারছেন না যে লাস্ট কবে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে সকাল থেকে ভোটের দিন ভোট মনিটরিং করার চেষ্টা করেছেন? কেউ মনে করতে পারছেন না। কেন মনে করতে পারছেন না? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কখনো করেননি। বিরোধী নেত্রী থাকাকালীনও বলুন কিংবা শাসক পক্ষে থাকাকালীন বলুন, তিনি অনেকটা নিশ্চিন্তে থাকতেন অন্তত তার জয়ের ব্যাপারে। এবারে শুধু পশ্চিমবঙ্গের পরাজয়ের ব্যাপার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় উদ্বেগ, একবার শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন অ্যাওয়ে ম্যাচে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাওয়ে ম্যাচ ছিল নন্দীগ্রামে, এবারে তার হোম ম্যাচ। এই হোম ম্যাচে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হেরেও যান, তর্কের খাতিরে যদি সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জিতেও যায়, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার শেষ। এইটা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে রাস্তায় নেমেছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সকালে একটা এক্সপ্রেশন দিয়েছিলেন, শোনাবো আপনাদের। সেখানে শুধু অভিযোগই রয়েছে, মুখের এক্সপ্রেশন কিন্তু ভালো নয়। সন্দেহটা বেড়েছিল আমাদেরও। দেখুন, And CRPF cannot torture like this. See, no state police is there. What none of the booths are state police. None of the booths. All their captured. All their captured. Is it their duty? They should secure the border. Instead of secure the border, they are securing one political party. I'm sorry, I have never seen this type of thing. Because in my life, I'm fighting my election since 1984. And this time the atrocities terrible. এত অ্যাট্রসিটি হচ্ছে, এত অত্যাচার হচ্ছে। এবার আমার পাড়ায় দুটো পর্যন্ত মেয়েদের মেরেছে, আর কয়েকটা ওসি নিউলি ডেপুটেড হয়েছে কালীঘাট, ভবানীপুর, লাইক চিত্রা। কি যে করছে আর কি যে না করছে আপনারা কল্পনা করতে পারেন। ম্যাডাম, ছোট শিশুদেরও গায়ে হাত দিয়েছে, বাচ্চাদের মেরেছে, মেয়েদের মেরেছে, ছেলেদের পিটিয়েছে, এজেন্টদের বের করে দিয়েছে। ইজ ইট দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন? উইল ইউ টেক ইট আপ লিগালি? দেখলেন মুখ্যমন্ত্রীকে শেষ কবে আপনি দেখেছিলেন? মুখ্যমন্ত্রীর নিয়ম হচ্ছে 4টের সময় তিনি মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান এবং সেখান থেকে প্রত্যেকবার হাসি মুখে জয়ের চিহ্ন দেখাতে দেখাতে বেরিয়ে আসেন। সাংবাদিকদের জেনারেলি ওই মুহূর্তে একটা দুটো বক্তব্য ছাড়া কোনো কথা বলেন না। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে রাস্তায় চোরকি নাচন নাচলেন।
এটা পরিবর্তনের ইঙ্গিত না প্রত্যাবর্তনের ইঙ্গিত আপনারা বলবেন। অন্যদিকে বিরোধী দলনেতা অসাধারণ পরিশ্রম করলেন। আপনাদের একটা আমি কথা বলবো, এখানে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবেন। কলকাতা পুলিশের একটা বিরাট অংশ যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষের মনে আস্থা ফিরিয়ে ভোট করানোর চেষ্টা করলেন, মানে আধা সামরিক বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, তাদেরকেও কিন্তু একটা স্যালিউট জানাবেন। তবে সবাই ডেফিনেটলি নয়, কলকাতা পুলিশের মধ্যে এখনো কেউ কেউ রয়ে গিয়েছেন যাদের নিচুতলার কর্মীদের কথা বলছি না, কিন্তু উঁচুতলার কর্মীরা যারা পরিবর্তনের পরেও তারা চেঞ্জ করতে পারবেন না, তার কারণ তাদেরকে মার্ক করে রেখে দিয়েছে মানে বিজেপি, তাদেরকে মার্ক করে রেখে দিয়েছে সেই সমস্ত আইপিএস অফিসাররা যারা এই পশ্চিমবঙ্গের পরিবর্তনটাকে এতদিন জোর করে রেখে দিয়েছিলেন। তাদের মধ্যে একটা ছোট্ট ঘটনা আমি দেখাবো আপনাদের সামনে, যেখানে সাধারণ মানুষ, এক পুলিশ কর্মী রাস্তায় দাঁড়িয়ে নাকি ভোটারদের প্রভাবিত করছিলেন, বলছিলেন একে ভোট মানে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। রাস্তার মানুষ তাকে দাঁড়িয়ে পরিষ্কারভাবে তাকে সবক শেখালেন, এবং সেই পুলিশের কোনো ব্যাচ নেই যে তিনি তার নাম কি, তিনি কোন ডেজিগনেশনের, কিচ্ছু ইনফরমেশন নেই। তাকে বলা হলেও তিনি কোনো উত্তর দিতে পারছেন না। আর একা তিনি ঢাল নেই, তরোয়াল নেই, একটা লাঠি নেই, চুপচাপ ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে কি করছিলেন, কোনো সদুত্তর দিতে পারেননি। কিন্তু এদৎ সত্ত্বেও এই ঘটনাটা দেখাবো, আপনারা তো দেখে নিয়েছেন, এদৎ সত্ত্বেও এইগুলো শুধু হচ্ছে ছোটখাটো ঘটনা, কিন্তু একটা বিরাট অংশের পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ অসাধারণ দায়িত্ব পালন করেছেন। কাজরি বোসকে 3-4 জন মিলে ভবানীপুরে বসেছিলেন, বললেন যে আপনারা সরে যান এখানে। কলকাতা পুলিশ গিয়ে বলেছেন। কার্তিক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বসেছিলেন, সরিয়ে দিয়েছেন। হিম্মত রেখেছে কলকাতা পুলিশ, কোনো কেন্দ্রীয় জওয়ান ছিলেন না। আমি দেখাবো এক চটিচাটা পুলিশের তথাকথিত তার অংশ, দেখুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে ডিউটি লাগিয়েছে, আপনি টিএমসি কে ভোট দিতে বলছেন কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে? আপনার অভিযোগ করছে ভোটাররা, আপনি টিএমসি কে ভোট দিতে বলছেন, আপনি টিএমসি কে ভোট দিতে বলছেন কেন এখানে দাঁড়িয়ে? টিএমসি কে ভোট দিতে বলছেন কেন? আপনার এমপ্লয়মেন্ট নাম্বার ব্যাচ কই? এমপ্লয়মেন্ট নাম্বার ব্যাচ কই? আপনি পুলিশ, তার প্রমাণ কি? আপনি পুলিশ, তার প্রমাণ কি? আপনি কেন এখানে দাঁড়িয়ে টিএমসি কে ভোট দিতে বলছেন? হ্যাঁ, আপনি কেন বলছেন টিএমসি কে ভোট দিতে? আপনার এমপ্লয়মেন্ট নাম্বার ব্যাচ কই? এমপ্লয়মেন্ট নাম্বার ব্যাচ কই আপনার? হ্যাঁ, আপনি কি ভেবেছেন দালালি করবেন টিএমসি? কি ভেবেছেন আপনি টিএমসি কে ভোট দিতে বলছেন? সালা মেরে তক্তা করে দেবো। দেখলেন? তবে ওই বললাম যে কাজরি বন্দ্যোপাধ্যায়, এমনকি কার্তিক বন্দ্যোপাধ্যায়দের মতো সরিয়ে দেখানোর হিম্মত দেখিয়েছিলেন কলকাতা পুলিশের এবং কেন্দ্রীয় বাহিনী ছাড়াই। তারা জানেন যে কোনোভাবে পাসলিপ হয়ে গেলে আবারও যদি ক্ষমতায় আসে বেছে বেছে ব্যবস্থা নেবেন। তা সত্ত্বেও নিজের কর্তব্য থেকে ত্রুটি করেনি। এটাই হচ্ছে কলকাতা পুলিশ, যাদেরকে পঙ্গু করে রেখে দিয়েছিল একদল আইপিএস অফিসাররা। এই জায়গাতে আমি আপনাদের সামনে দেখাবো, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতেও, তাও আমাকে দেখাতে হবে বিরোধী দলনেতা তিনি কিন্তু একটা পশ্চিমবঙ্গের মোড় ঘোরানোর জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এমনিতে দেখুন, এক্সিট পোল আপনারা সবাই জেনে যাবেন, আমারও কিছু বক্তব্য রয়েছে। যদি আপনারা বলেন যে বিজেপি কত আসনে জিতবে, আপনারা অনেকেই বলছেন 180, 200। আমি বিশ্বাস করুন, আপনারা খুশি যদি হন এটা শুনলে, তাহলে আমি বলবো 180, 200, কিন্তু এটা হবে না। মানে আমার ব্যক্তিগতভাবে মতামত, এটা প্রথম ধাপে এটা হওয়া একটু ডিফিকাল্ট রয়েছে, কারণ জয় বাংলা বাহিনী অনেক দূরে দূরে বিস্তৃত। জয় বাংলা বাহিনী এমন জায়গায় বিস্তৃত, ভবানীপুর তো ছেড়ে দিন, গ্রামের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা বিস্তৃত। ঠিক ডায়মন্ড হারবার মডেলে যেভাবে ভোট গ্রহণ হয়েছে, অন্যান্য জায়গাতেও সেই মডেলে যদি ভোট গ্রহণ হয়ে থাকে, তাহলে সেই কারণে কিন্তু ওই 180 যারা বলছেন, আমি অন্তত তাদের দলে পড়ি না। যদি হয় তাহলে তো ডেফিনেটলি নিশ্চয়ই খুবই ভালো ব্যাপার। কিন্তু আমি আপনাদের সামনে দেখাবো বিগত প্রত্যেকটি ইলেকশনে ঠিক যেভাবে ডায়মন্ড হারবারকে ক্যাপচার করে রাখা হয়, ফলতাতে যেভাবে নির্বাচন করা হয়, ওই একই কায়দায় ওই সেলোটেপ মেরে 3 নম্বর বাটনে সেলোটেপ, 3 নম্বর মানে বিজেপির প্রার্থী, কখনো আবার বিজেপির সঙ্গে সিপিএমের প্রার্থীর নামে সেলোটেপ মেরে দিয়ে যেন সাধারণ মানুষ তাদের দেখতে না পারে, অপশন দেখতে না পারে, এত ভয় শাসকের। এরপর এক্সিট পোল লাগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখের প্রমাণ দিতে পারবেন না যে কিভাবে তিনি 7 লাখে জিতেছেন। এবারে হিসাব কষা হবে। আমি বলেছি আপনাদের সামনে, আমি হিসাব কষবো, আপনাদের সামনে দেখাবো
সেই ডায়মন্ড হারবারের ফলতাতে জাহাঙ্গীর খান পুষ্পা বলেছিলেন নিজেকে। এতই ভয় যে অপশনটা পর্যন্ত ঢেকে দিয়েছেন, এবং লোকসভাতে তো পুরো এইভাবেই 7 লাখ ভোটে জিতেছেন। দেখাবো আপনাদের সামনে, কিন্তু মানুষ ধরে ফেলেছেন এবং এগুলোতে রিপোলেরও ব্যবস্থা হবে, সম্ভবত এখনো ডিক্লেয়ার হয়নি, কিন্তু এগুলোতে রিপোলেরও ব্যবস্থা হবে, সেটাই বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক। দেখাবো আপনাদের সামনে আগে কি ঘটনা ঘটেছিল, হয়তো দেখেছেন অনেকেই, তাও দেখাবো। ইভিএমটা দেখুন, ইভিএমটা বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপি বোতাম বন্ধ, কেউ বলেন বন্ধ। ইনি হচ্ছেন, এনারা আছেন পুরো বন্ধ। ईवीएम भाई साहब देख लीजिए, ईवीएम ब्लॉक किया है बीजेपी का बोताम, ईवीएम पूरा बंद है। ऐसे वोट चल रहा है, ऐसे वोट चल रहा है बीजेपी का। अब हटाइए ऐसे সাসপেন্ড করে ছেড়ে দেবো, একদম সাসপেন্ড করে, সব কটাকে সাসপেন্ড করবো, একদম সব কটাকে সাসপেন্ড করবো, একদম সাসপেন্ড করবো, সব কটাকে সাসপেন্ড করবো, কোনো ইলেকট্রন কিছু বলে সব কটাকে সাসপেন্ড করবো। বসে বসে এই করছেন, সব কটাকে সাসপেন্ড করবো, একদম সব কটাকে, এই নিয়ে যাচ্ছি আমি, সব কটাকে সাসপেন্ড করবো, সব কটা। আর তুমি ভাই কে আছো তুমি এখানে কি করছো? এই অ্যারেস্ট করুন না, অ্যারেস্ট করুন, কি করছে? আপনারা কেউ জানেন না তো? আপনি একে ফার্স্ট বলিং, আপনি জানেন না একটা ইভিএম এতে আছে, ইভিএম চেক করতে হয়। হ্যাঁ, আপনি দেখলেন তো ব্লক করা ছিল, দেখেছেন তো? আপনারা দেখেছেন সবাই? ব্লক করা ছিল, দেখেছেন তো? ঠিক আছে। দেখলেন ডায়মন্ড হারবার মডেল, এই এত সেবা দিয়েছেন, শুশ্রূষা দিয়েছেন, মানুষকে গিফট দিয়েছেন, কত কিছু করেছেন, তাও দেখুন ভোটের সময় এসব করতে হচ্ছে। আপনি বলুন নন্দীগ্রামে দেখাতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কখনো কি এসব করেছেন? দেখাতে পারবেন? এটাই হচ্ছে রাজনৈতিক মতাদর্শের ডিফারেন্স আর রাজনীতির ডিফারেন্স। শুভেন্দু অধিকারীর এজেন্টদের গিয়ে কিন্তু করতে হয়নি এটা কখনো, তাই তো করতে পারতেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তো করতে পারতেন, সারা বছর থাকলে মাটিতে করতে হয় না। মানুষ যে সম্পূর্ণরূপে বিশ্বাস করে না। এবারে দেখুন পুরো সাপ তো মানে প্রথম ধাপে মানুষ অনেকটা সাহস সঞ্চয় করেছে বলেই এত রাস্তায় নেমেছেন, কিন্তু তার সত্ত্বেও মানুষের মনে ভয় রয়েছে। সব মানুষ তো আর কনফিডেন্ট নয়, শিওর নয় যে বিজেপি আসবেই আর তৃণমূল চলে যাবে। সেই কারণে সবাই ভোট দিতে যেতে পারেননি। অনেকে বাইক নিয়ে যাচ্ছেন মাকে নিয়ে, বলছেন না খুন করে দেবে, বলছে ফিরে এসেছেন। কনফিডেন্সটা পাওয়া গেলে তারপরে দেখবেন তৃণমূল কংগ্রেস নামক দলটির অস্তিত্ব থাকবে না, 100%। সে কথা আপনারা সকলেই জানেন। তো এই জায়গায় আমি আপনাদের দেখাবো বিরোধী দলনেতা কিন্তু সকাল থেকে একদম তিনি ভবানীপুর মাটি কামড়ে পড়েছিলেন, এবং যেখানে ওই তাকে দেখে ওই জয় বাংলা, এরা বিশ্বাস করুন মানে জয় বাংলা কত শব্দটা মধুর, কিন্তু ওই তারস্বরে 15-20 জন যুবক সব থেকে বাজে কর্কশ গলা নিয়ে একেবারে চিৎকার করে জয় বাংলা এরম যখন বলে, তখন অত্যন্ত মানে একটা অপ্রীতিকর একটা সিচুয়েশন তৈরি হয়। একটা স্লোগান দেওয়ারও একটা ভঙ্গিমা রয়েছে, একটা স্লোগান দেওয়া একটা লোককে উত্তেজিত করে। আপনি যদি ধরুন আপনি কেমন আছেন, যদি আমার সামনে বা আপনার সামনে আমি গিয়ে চিৎকার করি, ধরুন ভালো ভাবেই বলছি, মানে ভালো কথাই জিজ্ঞেস করছি যে আপনি কেমন আছেন জিজ্ঞেস করছি, চিৎকার করে আপনি কেমন আছেন। আরে ভাই, জয় বাংলা, বাংলার নাম গরিমা, তোমরা এত বাংলা নিয়ে বলো, বাংলা ভাষায় কথা বলো, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যেখানে সভা করলেন সব হিন্দিতে কথা বললেন, একটা বাংলাতে কথা সভা করতে পারছেন না, সব হিন্দিতে সভা করছেন, এমন পরিস্থিতি সেখানে। আর এদিকে দেখুন জয় বাংলা করে চিৎকার। আর বাংলার তো ছেড়ে দিন, বাংলাকে মানে কতটা সমৃদ্ধ করেছে সে তো আমরা দেখতেই পেয়েছি, বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো আমরা দেখেছি। এইখানে আমি আপনাদের সামনে ডেফিনেটলি দেখাবো মাটি কামড়ে শুভেন্দু অধিকারী, এই সমস্ত জয় বাংলা বা শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে এরা বহিরাগত, এরা কেউ এখানকার ভবানীপুরের নয়। শুভেন্দু অধিকারী তেরে গেলেন, এরা পালালেন। শুভেন্দু অধিকারী বললেন কি এরা কি গঙ্গায় এদেরকে ফেলে দিয়ে আসলাম না কি নর্দমায় ফেলে দিয়ে আসলাম, কি এটা বললেন, শুনুন।
শুনলেন, একেবারে তাড়া করলেন। অমিত শাহ ফোন করে শুভেন্দু অধিকারীর কাছে প্রতিনিয়ত ফোন করে খবর নিচ্ছিলেন যে বাংলার পরিস্থিতি কি, ভোট কোথায় হচ্ছে না হয়েছে, রিপোল কোথায় চাইবেন কি চাইবেন না, সেই জায়গায় শুভেন্দু অধিকারী সমস্ত তথ্য বলেছেন। ফলতায় যে সমস্ত ওই সেলোটেপ আটকে করা হয়েছে সেগুলো প্রার্থীর সঙ্গে কথা বলেই রিপোলের ব্যবস্থা করা হবে, এবং সেগুলো এখনো পর্যন্ত অনেকে বলছে অ্যানাউন্স হয়ে গেছে। আমি আপনাদের বলছি যখন খবর রেকর্ড করছি অ্যানাউন্স হয়নি, কারণ মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলেছেন যে সমস্তটা পর্যালোচনা করার পর ভোট শেষ হয়ে গেলে আমরা সিদ্ধান্ত নেব যে কোন জায়গায় করব বা করব না। তো আপনাদের কি মনে হয় যে রিপোলিং এর কিছু কিছু জায়গায় প্রয়োজন রয়েছে বা নেই? তবে দেখুন, আমি আপনাদের সামনে একটা কথা বলি আপনাদের, এটা জানি না আপনারা হয়তো ভালোভাবে নেবেন না বা ভাববেন যে যাই হোক, আমার মনে হয় স্টিল এবারে নির্বাচনে কেউই ওই বিরাট মার্জিনে জিতে যাবেন এইরকম পরিস্থিতি এবারে নেই। এবারে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তার জন্য প্রিপেয়ার থাকতে হবে আমাদের। এবারে একটা অদ্ভুত রেজাল্ট হতে পারে। আমি আপনাদের সামনে গেস করব না, গণনা করতে পারি না, মেলানোর ক্ষমতাও আমার নেই, অ্যাস্ট্রোলজিতেও খুব একটা বিশ্বাস করি না, কিন্তু মোটামুটি যেটুকু আন্দাজ করেছি নিজের বাড়িতে নিজের এক্সেলে বসে আমি যে অঙ্কটা করেছি সেই অঙ্কটা আমি আপনাদের সামনে আনবো না, কিন্তু এটা বলতে আপনাদের সামনে আগেই বলেছি, আমার বিশ্বাস যে কোনো রাজনৈতিক দল এবারে 170 আসন পাবে না, কোনো রাজনৈতিক দল। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি ভুল হতে পারি, কিন্তু আমার মতামত 170 আসন কোনো রাজনৈতিক দল টপকাবে না। তাহলে কি হবে যদি আমার বক্তব্যটা সত্যি হয়, বা 160 আসন যদি না টপকায়, তাহলে দুটো রাজনৈতিক দল খুব কাছাকাছি থাকবে, এবং মেবি তারা হয়তো একজন ম্যাজিক ফিগার ক্রস করবে, একজন ম্যাজিক ফিগারের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবে, কিংবা এরকমও হতে পারে যে দুজনেই একেবারে ম্যাজিক ফিগারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, কেউই ম্যাজিক ফিগার টাচ করতে পারলো না, ত্রিশঙ্কু একটা পরিস্থিতির মতো সৃষ্টি হলো। মানে সংখ্যাধিক্য নিয়ে আনকন্ডিশনাল যে কিছু হবে না এরকম হবে না, এবং সেই কারণে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইন্টারেস্টটা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে কি হচ্ছে, সেই হারছেন বা জিতছেন সেটাও পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে সিচুয়েশনটা বললাম যে কোনো রাজনৈতিক দলই 160 বা 170 পেরোবে না, এরকম যদি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জিতছেন বা হারছেন তার উপরে পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় আসবে সেটা ডিপেন্ড করবে। হতেই পারে, ধরুন যে আমি তর্কের খাতিরে বলছি যে তৃণমূল ধরুন ম্যাজিক ফিগার ক্রস করলো, বিজেপি একটু আগে ক্রস করলো, একটু আগে থামলো, আর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হেরে গেলেন, তার সত্ত্বেও কিন্তু এটা কনফার্ম হবে না যে তৃণমূল কংগ্রেসের মসনদে বসবে। অনেক অঙ্ক বাকি রয়েছে পশ্চিমবঙ্গে, অনেক টুইস্ট বাকি রয়েছে। তবে কেন এ কথা বলছি দেখুন, আমি আর একটা অল্প বক্তব্য বলে শেষ করছি। সেটা হচ্ছে আপনাদের বুঝতে হবে অমিত শাহ কি বলেছেন, ফার্স্ট পেজের ইলেকশনে 110 আসন পাবে। আমি যদি ওটা ধরেও নিই 100টা আসন পাবে বিজেপি, 152র মধ্যে বিজেপি ভালো ফল করলে যদি 100টাও আসন পায়, তারপরেও বিজেপিকে 48টা আসন সেকেন্ড ফেজ থেকে বার করতে হবে। দেখুন, খাতায় কলমে আপনি যত খুশি নাম্বার দিতে পারেন, সেকেন্ড ফেজ থেকে বিজেপির 48টা আসন বার করতে যথেষ্ট বল লাগবে, হিম্মত লাগবে। কেন? 2021-এর নির্বাচনে এখান থেকে তৃণমূল একাই পেয়েছিল 142টা যে আসন আজকে ভোট হয়ে গেল, তৃণমূল একাই পেয়েছিল 123, বিজেপি পেয়েছিল মাত্র 18টি এরকম আসন, এবং 18 বা 20 এরকম কিছু আসন পেয়েছিল, এবং এই সংখ্যাটি লোকসভার সময় বৃদ্ধি পেয়ে যায়। লোকসভায় যখন হয় 2024-এ লোকসভা হয়, তখন তো এসআইআর হয়নি, সেই আসনের ভিত্তিতে কিন্তু বিজেপির আসনটা 127 মাফ করবেন, শুধু 26 বা 27-এ পৌঁছে যায়। বুঝতে পেরেছেন? তার মানে ধরুন বিজেপির আসন যদি 30ও থাকে লোকসভা ভিত্তিক ইয়েতে, যদি 30ও থাকে আর বিজেপি যদি 100টা আসন যেতে, তাহলে 130 বিজেপি রিচ করছে। কিন্তু যেহেতু এসআইআর হয়েছে, ডেফিনেটলি 30টা আসন এবারে আমরা এক্সপেক্ট করতে পারি 30টা আসনের বেশি পাবে বিজেপি এখান থেকে যদি 40টাও আসন বার করে, তাহলেও সেটা বেশ বিজেপির জন্য অত্যন্ত ভালো ফল, এক চান্সে বার করা। 50টা আসন বার করলে তবে বিজেপি ক্ষমতায় আসবে, 40টা আসন বার করলে বিজেপি 140-এ থেমে যাবে। আর যদি
মানে এগুলো কিন্তু এসআইআর এর ফলটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। এসআইআর এর ফলটাকে কেন গুরুত্ব দিচ্ছি না, তার কারণ হচ্ছে এই ডায়মন্ড হারবার মডেলে কতগুলো বুথে ভোট হয়েছে এই তথ্যটা আমাদের কাছে নেই বলে। যদি ডায়মন্ড হারবারের মডেলে যদি এরকম ভোট না হয়ে থাকে এবং গণনাতেও যদি এই ধরনের চুরি হয়ে না থাকে, তাহলে আপনারা বলতে পারেন যে না, বিজেপি 150 ক্রস করে যাওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু সেটা যদি না হয়, ডায়মন্ড হারবারের মডেল যদি অন্যান্য জায়গাতেও কোনো কোনো বুথে 2-4টে করে বুথেও যদি বিধানসভাতে হয়ে থাকে, তাহলে কিন্তু এই সংখ্যাটা ওই দুটো রাজনৈতিক দল খুব কাছাকাছি এসে পৌঁছে থেমে যেতে পারে। এটা একবারে ওয়াইল্ড গেস। আজকে বিভিন্ন জায়গা থেকে সমীক্ষা এক্সিট পোল শুরু হয়ে যাবে, সেখানে আপনারা দেখতে পাবেন। আমি কালকের পর্বেও আপনাদের সামনে যে কাজটা আমার বাকি রয়েছে, এক্সেলে যে কাজটা করছি সেগুলো একটু করে নিই, করার পর যদি কোনো তথ্য মনে হয় আপনাদের সামনে নিয়ে আসা, সেগুলো নিয়ে আসবো। এনিওয়ে, আপনাদের প্রত্যেকের মতামত লিখবেন। যেটাই হোক, এবারের নির্বাচন একটা অভূতপূর্ব নির্বাচন। যারা সেটিং এর তত্ত্ব বলছিলেন, এবারে অন্তত অমিত শাহ, নরেন্দ্র মোদী, এদের অসাধারণ পরিশ্রম, এরা কিভাবে পড়ে থেকে কাজ করলেন এই বয়সে, এটাকে হ্যাটসঅপ না দিয়ে আর দ্বিতীয়বার সন্দেহ, যারা বিজেপিরও সমর্থক রয়েছেন তারা সন্দেহ প্রকাশ করবেন না যে দিদি মোদি গটা, এই সন্দেহটা করবেন। তবে হ্যাঁ, বিজেপির খামতি ছিল যে এই বর্তমান যে রাজনৈতিক দলটি তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে অনেক অ্যাকশন নেওয়ার সুযোগ ছিল, সেগুলো নেয়নি বলেই আপনাদের অভিযোগ যে বিজেপি তৃণমূল আজকে এত বাড়বাড়ন্ত জায়গায় চলে এসেছে। সেটাও একেবারেই ঠিক। এনিওয়ে, আপনাদের প্রত্যেকের মতামত লিখে জানাবেন। পশ্চিমবঙ্গের শুভ দিন আসছে, সেই লক্ষণ আমাদের কাছে। 21-এর নির্বাচনের পরিসংখ্যান টপকে গেল, 2021-এর নির্বাচনের ভোটের পরিসংখ্যান টপকে গেল মাত্র 3টে পর্যন্ত ভোট কাউন্টে। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, গুড বাই। চার্জ নেই একদম।